আপনি বিশ্বাস করেন? বললে ইন্দ্রনাথ। শুনলে গায়ে কাটা দেবে আপনারও। ওরাই তো ছেলেটার মাথায় পাথর ফেলেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রামধনু চক্রবর্তী। ভদ্রলোক যেমন লম্বা তেমনি রোগা, ফর্সাও, চোখে সোনার চশমা, গায়ে আদ্যের পাঞ্জাবি আর ধুতি। শৌখিন পুরুষ সে, বয়স 60-এর ঊর্ধ্বে। গোটা মুখখানায় দাম্ভিকতা মাখানো, যেন ধরাকে সরাজ্ঞান করেছেন। ছোট ছোট দুই চোখ বেশ কুটিল। জগৎটাকে সোজাভাবে দেখতে অভ্যস্ত নন তিনি একেবারেই। কথা হচ্ছে ইন্দ্রনাথের সুভাষ সরোবরের বাড়িতে। সকালের রোদ জানালা দিয়ে এসে পড়েছে রামধনবাবুর পিঠে। মাথা নেড়ে কথা বলার সময়ে পেছনের রোদ মাথার পাশ দিয়ে চশমার পুরো লেন্সে পড়ে ঝিলিক দিচ্ছে। কুঠিল দুই চোখ যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলসাচ্ছে। রৌদ্র ঝলকিত চোখ দুটোর দিকে একদৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ। সে বলল, তা জায়গাটা পাহাড় ঘেরা বুঝি? হ্যাঁ। প্রেতাত্মার অট্টহাসি তাহলে পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে দূরে সরে মিলিয়ে যায়? হ্যাঁ, আকাশে উঠে যায়, কামান গর্জন শোনা যায়, ফটফট করে গাদা বন্দুক ছোড়ার আওয়াজও হয়। আপনি বলছেন সিপাহীরা মরে গিয়েও মহড়া দিচ্ছে, লড়ছে ইংরেজদের সঙ্গে? হ্যাঁ, ওখানকার লোকেই বলে সেপাই বিদ্রোহ খতম হয়ে যাবার পর যারা পালিয়ে এসে লুকিয়েছিল পাহাড়ে, ইংরেজরা তাদের পিটিয়ে মেরে ফেলে। ভূত হয়ে তারা আজও। তাই এই ভূতেরাই বুঝি আপনার ছেলের মাথায় মস্ত পাথর ছুঁড়ে ফেলেছিল? আজ্ঞে, মা মোর একমাত্র ছেলে আমার, তাই বড় জেদি। নিশুতি রাতে বেরিয়েছিল প্রেতাত্মার খোঁজে, সারা রাত বাড়ি ফেরেনি। সকালে ফিরে এলো ওর ঘোড়া। বাবা, ঘোড়াও চড়তে জানে আপনার ছেলে? ভালো রকম। আমিও জানি। পুরুষ তো সব খেলা ওকে আমি শিখিয়েছি। রাইফেল ছোড়া, ঘোড়া ছোটানো, সাঁতার। ছেলের চেহারাও সেই রকম ছিল। আমার মতো লম্বা, তবে রোগা নয়। জান শক্ত বলেই আজও বেঁচে রয়েছে, মরে থাকারই সমান। তা ঘোড়াই পথ চিনিয়ে নিয়ে গেল বুঝি আপনাকে? আগে বড় প্রভুভক্ত ঘোড়া যে, পিঠে বন্দুক ঝুলছে, হ্যাভারসেক ঝুলছে। নেই শুধু আমার ছেলে আর দড়ি ধরা। চেপে বসলাম পিঠে। টক বগিয়ে নিয়ে গেল ভীষণ ঘন জঙ্গলের মধ্যে। ঘোড়া খোঁচা খোঁচা পাহাড় ঠেলে উঠেছে যেখানে, সেখানে একটা পাহাড়ের তলায় পড়েছিল ছেলে। ছেলেকে ঘোড়ায় তুলে যখন ফিরে আসছেন, তখন আবার প্রেতাত্মার ব্যঙ্গের অট্টহাসি এসেছিল নাকি? দিনের বেলায় গা ছমছম করে উঠেছিল আমার। তা দড়ি দরার যা দরকার সব কি আপনার ছেলেই নিয়ে গেছিল? ওই অবস্থায় দড়ির খোঁজ করা যায় নাকি? মাটি কাঁপছে তখন থরথর করে। মাটি কাঁপছে? প্রেতাত্মারা যখন হাসে মাটি পর্যন্ত কাঁপে। আমার তো পুরনো বাড়ি, তার নড়বড়ে দরজা, জানালাও খটখট করে। জেনে শুনে অমন বাড়ি কিনলেন কেন তাহলে? সস্তায় পেলাম বলে। ইংরেজদের অত্যাচারে যে রাজা লুকিয়ে থাকবার জন্য ওই বাড়ি বানিয়েছিলেন, তিনি হয়েছেন নির্বংশ। বন জঙ্গলে প্রেতাত্মার অট্টহাসি শুনতে কে আর যাবে বলুন? তার উপর যাযাবর জঙ্গলিদের অত্যাচার ভয়ানক নৃশংস। শুনেছি খিদে পেলে তারা মানুষের মাংস কাঁচা খায়। এরকম এক আদিবাসীর কথা আমি শুনেছি, কখনো দেখিনি। আপনি দেখেছেন? হ্যাঁ। এবার সিধে হয়ে বসল ইন্দ্রনাথ। বলেন, তা কোথায় দেখেছেন? আমার বাড়িতেই। আপনার মাংস খেয়ে যায়নি? আমার? হাহ, আমার কেন খাবে? ওদের দেবতা যে রয়েছে আমার বাগানে। বলুন, বলুন, খুলে বলুন। যে রাজা এই বাড়ি বানিয়েছিলেন, তিনি ছিলেন মহা খলিফা। স্থানীয় আদিবাসীদের কবজায় রাখবার জন্যে ওদের জঙ্গুলি দেবতার মতন দেখতে একটা পাথরের দেবতা বানিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বাগানের মন্দিরে। ওদিককার পাঁচিলের ফটকও আলাদা। সোজা জঙ্গল থেকে বেরিয়ে এসে পুজো দিয়ে জঙ্গলে ফিরে যায় নরখাদকরা। আমি বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে দেখেছি। মন্দিরেরও দেবতা দেখেছেন নাকি? সে এক আশ্চর্য দেবতা মশাই, চোখ কপালে তুলে যখন তখন কাঁদে। এতক্ষণে এক টিপ নস্যি নিল ইন্দ্রনাথ। বলল, পাথরের না ধাতুর বিগ্রহ? পাথরের। দেখতে কিরকম? অনেকটা ওই ধরুন শিব ঠাকুরের মতো। আবক্ষ মূর্তি, একটা পাথরের বেদির উপর বসানো, মাথায় জটার মধ্যে সাপ, গলা পেঁচিয়ে রয়েছে সাপ। ড্যাব ড্যাবা চোখ দেখলে যেন ভয় হয়।
যখন তখন কাঁদে বুঝি? হ্যাঁ, প্রেতাত্মার অট্টহাসি শেষ হলেই কাঁদে। দরজা জানলা যখন খটখট করে মাটি থরথর করে, তখন সে চোখ উল্টে কাঁদে, যাকে বলে শিবনেত্র হওয়া। ঠিক সেই রকম ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। কেন কাঁদে জানেন? বোকার মতো প্রশ্ন করলাম, কিছু মনে করবেন না। কারণ সেপাইদের শোকে যাদের নৃশংসভাবে খুন করেছিল ইংরেজরা, আপনি কার কাছে শুনলেন? আদিবাসীরাই অঙ্গভঙ্গি করে বলেছে ওরা আমাকে মানে, আমার ছেলেকেও ভালোবাসে। তাহলে ছেলে আজও নার্সিংহোমেই আছে? আগে হ্যাঁ, কলকাতা হসপিটাল ফর নিউরো ডিসাবিলিটিতে 2 বছর ধরে আছে না? হ্যাঁ, কোমা স্টেজে, জ্ঞান ট্যান কিছুই নেই, সবজির মতন বেঁচে থাকা। আঙুল নাড়ছে তো শুনলাম। হ্যাঁ, গত মাস থেকে। চোখও খুলেছে? হ্যাঁ। তা কথাও বলছে? না। তবে আপনি আমার কাছে এসেছেন কেন? রামধনুবাবুর লম্বা শিরদাঁড়ে বোধহয় কোনো দোষ আছে। কোমরের কাছ থেকে শিরদাঁড়া সামনে ঝুঁকিয়ে বসলেন। ঘরেও ঢুকেছেন সেইভাবেই, সামনে কোমর ঝুঁকিয়ে। হতে পারে এটা একটা দেমাক স্টাইল। বোধহয় তাই। ইন্দ্রনাথের সটাসট প্রশ্নটা শুনে তিনি শিরদাঁড়া সিধে করে ফেললেন। নতুন করে রোদ্দুর ঝিলিক মেরে গেল তার পুরো লেন্সে। বললেন, এক কম্পিউটার টেকনিশিয়ান ওই আঙুলটার সঙ্গে একটা বাজার লাগিয়ে দিয়েছিল, চোখের সামনে রেখেছিল হরফ সংকেত। সেই দেখে আমার ছেলে আঙ্গুল ঠুকরেছে, মার্স রেকর্ডের মতন। হ্যাঁ, একটা একটা অক্ষর কম্পিউটার মনিটরে ফুটে উঠেছে। কি জানিয়েছে সবশেষে? মোগল মোহর আর মোগল মোহর। রামধনুবাবু চুপ করলেন। ইন্দ্রনাথ আবার নস্যি নিল। বলল, বুঝেছি, পাথরটা প্রেতাত্মা ছড়েনি, এইরকম এক ধারণা আপনার মাথায় এসেছে। ঠিক তাই। মোগল আমলের মোহরের সন্ধান পেয়েছিল আপনার ছেলে, তাই কেউ তাকে পিটিয়ে মারতে চেয়েছিল। আগে হ্যাঁ। আপনার আদিবাসী প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিলেন? আমার ছেলেকে ওরা ভালোবাসে, এ কাজ ওদের নয়, মোহরের লোভ ওদের নেই। আচ্ছা, ছেলে আর কিছু জানিয়েছে? না, এইটুকু জানতেই অনেক এনার্জি খরচ করে ফেলেছিল। আবার কোমার স্টেজে চলে গেছে। মরে আছে কি বেঁচে আছে বোঝাই মুশকিল। আচ্ছা, চলুন। কোথায়? আপনার বাড়িতে? পাহাড়, বন, বাড়ি কাঁপিয়ে প্রেতাত্মার অট্টহাসির অট্ট অট্ট রোল বিষম শোরগোল সৃষ্টি করে মিলিয়ে গেল দূর হতে দূরে। চওড়া বারান্দায় নিশ্চিম অন্ধকারে বসে সেই শব্দ শুনল ইন্দ্রনাথ। একটু পরেই পুরনো প্রাসাদের নড়বড়ে দরজা জানলা নড়ে উঠল খটখট শব্দে। অতিকায় প্রেত যেন গোটা বাড়িটাকে ধরে ছাকরাচ্ছে। শুনলেন? অন্ধকারে ধ্বনিত হলো রামধনু চক্রবর্তীর ভয়লেসহীন কণ্ঠস্বর। এসবই আপনার গা শাওড়া হয়ে গেছে দেখছি। তা হয়েছে, আপনি ভয় পেয়েছেন? অন্ধকারে শোনা গেল ইন্দ্রনাথের অস্ফুট হাসি। মজা পেয়েছি। আপনার অনুগত প্রজারা কি এখন দেব দর্শনে আসে? কারা? অধিবাসীরা? না। ও, উঠুন। কোথায় যাবেন? বিগ্রহ দর্শনে। বাগান তো নয়, যেন জঙ্গল। পাথর বাঁধাই চত্বর পেরিয়ে নিচু কিলিনের তলা দিয়ে রামধনুবাবুর পেছন পেছন বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ। আবক্ষ শিবমূর্তি, জঙ্গলিদের হাতে বিকট চেহারা নিয়েছে। যে বেদিতে বসানো সেটা লম্বায় চওড়ায় প্রায় 10 ফুট, চতুষ্কোণ, পাথর দিয়ে তৈরি। রামধনুবাবু শটান টর্চ মেরেছিল বিগ্রহের চোখের ওপর। বললেন, দেখছেন? হুম, দেখছি। বিগ্রহের ড্যাবা ড্যাবা চোখের মণি একটু একটু করে ওপরে উঠে যাচ্ছে। একেবারেই উঠে গেল। চোখের সাদা অংশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। লাফিয়ে বেদির ওপর উঠে পড়ে ইন্দ্রনাথ। পকেট থেকে বের করলো কম্পাস। ছুচুলো মুখ দুটো দিয়ে চোখের সাদা অংশ মেপে বললে, প্রায় 1/2 ইঞ্চি। গুরু গম্ভীর গলায় পেছন থেকে রামধনুবাবু বললেন, কাজটা ভালো করলেন না। পবিত্র বেদিতে পা দিয়েছেন, আদিবাসীরা যদি জানতে পারে। চোখের তারা নামছে, বললে ইন্দ্রনাথ। টর্চের জোরালো ফোকাসে দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য। আস্তে আস্তে কালো পাথরের মণিকা নামছে নিচে। 1/2 ইঞ্চিটা সাদা অংশ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। এক ফোঁটা করে জল উপরে পড়ল প্রতি চোখে, গড়িয়ে নেমে এলো পাথরের গাল বেয়ে।
আবেগহীন গলায় বললেন রামধনুবাবু, নিহত সেপাইদের শোকে আজও কেঁদে চলেছেন পাথরের দেবতা। এই পাহাড় জঙ্গলে নদী কোথাও নেই। অন্ধকার বারান্দায় ফিরে এসে বললেন ইন্দ্রনাথ, কিন্তু একটা ঝর্ণা আছে। পাহাড়ের গুহা থেকে লাফিয়ে বেরিয়ে এসে নিচে নেমে পাতালে ঢুকে গেছে, বললেন রামধনুবাবু। ফল্গু নদী হয়ে গেছে? হ্যাঁ, ঝর্ণার জল পাহাড়ের গুহা থেকে বেরোচ্ছে। কোত্থেকে বেরোচ্ছে? নিশ্চয়ই আর একটা ফল্গু নদীর জল। নিশ্চয়ই। এখানকার পাহাড় জঙ্গল এমন কিছু উঁচু নয় যে সেখানকার জমা জল গড়িয়ে এসে নদী বানবে। ফল্গু নদী পাহাড়ের অত উঁচুতে উঠে তোরে গুহা দিয়ে বেরোচ্ছে কি করে, তা নিয়ে কিছু ভাবেননি? না। কেন ইন্দ্রনাথ বাবু? আপনার ছেলে ভেবেছিল, তাই মোগল মোহরের সন্ধান পেয়েছিল। বিগ্রহের কান্না তার মনে প্রশ্ন জাগিয়েছিল। বিজ্ঞান জানা মন নিয়ে সে প্রশ্নের সমাধান করেছিল। রামধনুবাবু, আপনার ছেলে একটি রত্ন। অন্ধকারে শোনা গেল রামধনু চক্রবর্তীর পাঁজর খালি করা নিঃশ্বাস। তালে তালে তাল দিয়ে প্রেতাত্মারা অট্টহাসি হাসছে। ঠিক এই সময় প্রাসাদের দরজা জানলাও কাঁপলো ঠকঠকিয়ে। আওয়াজ টাওয়াজ থেমে যেতেই ইন্দ্রনাথ বললেন, বরিশাল কামান নির্ঘোষের ঘটনা জানেন তো? সেটা আবার কি? গোটা পৃথিবী জানে, যার নাম চাল ভাজা আর নাম মুড়ি। বরিশাল কামান, মিস্ট, পোফার্স আর বাতাস কম্প একই জিনিস। ব্যাখ্যা করুন। অদ্ভুত বিস্ফোরণের শব্দ পৃথিবীর নানা জায়গায় শোনা যায় আজও। ভূমিকম্প বা বাজ পড়ার সঙ্গে সেসব আওয়াজও কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ডিনামাইট আবিষ্কারের আগে অথবা শব্দের চেয়ে বেশি স্পিডে এরোপ্লেন উড়ে গেলে বাতাসে ফেটে পড়ার অনেক আগে থেকে এ আওয়াজ শোনা গেছে। উত্তর সমুদ্রের নাবিকেরা শুনেছে ঠিক যেন গুরু গুরু গুম গুম শব্দ এড়িয়ে যাচ্ছে দূর হতে। ওরা তার নাম দিয়েছিল মিস্ট ফোফার্স। কানেকটিকাট নদীর উপত্যকায় প্রথম যারা উপনিবেশ করেছিল তারাও শুনেছিল এই আওয়াজ। ইংরেজ দেবতার ধমকাচ্ছে যেন রেড ইন্ডিয়ান উপদেবতা। ওখানে এই আওয়াজের নামকরণ হয়েছিল মুডাস। বাড়ি কাঁপছে। রামধনুবাবু, বুঝলেন কিছু? না, তার জন্য লজ্জা পাবেন না। আপনার ছেলে নিশ্চয়ই বেলজিয়ান ভদ্রলোকের বৈজ্ঞানিক রিপোর্টটা পড়েছিল। আইসল্যান্ড থেকে বিশকে উপসাগর পর্যন্ত যেখানে যত ভুতুরে আওয়াজ, সবকিছু নিয়ে ইনি গবেষণা করেন 1890-তে। কেউ বলেছে আবহাওয়া মণ্ডলের বিদ্যুৎ ছাড়িয়ে আওয়াজ ঘটাচ্ছে। আবার টাইফুন ঝড় আসবার আগে 1000 মাইল দূর থেকে শোনা যায় আকাশে বোমা ফাটার আওয়াজ। কি সর্বনাশ! আকাশে বাতাসে অট্টহাসি ভেসে আসছে পাতাল থেকে, সমুদ্র থেকে। রামধনুবাবু, আপনার এখানে হচ্ছে অন্য কারণে। এই যে ফল্গু নদীর দেশ, তাই এখানে শিব ঠাকুর কাঁদে। পাহাড়ের মাথায় ঝর্ণা জাগে, আকাশে বাতাসে ভূতেরা হাসে। যা বলবো তা করতে পারবেন? সাহস আছে? অন্ধকারে চেয়ার সরে যাওয়ার আওয়াজ হলো। উঠে দাঁড়িয়েছেন রামধনুবাবু। তারা অট্ট অট্ট হেসে উঠেছে এই সময়। দরকার ছিল একটা শাবল আর একটা কোদালের, জোগাড় করে দিলেন রামধনুবাবু। পাথরের খাঁজে চার মেরে শিব মূর্তিকে উল্টে ফেলে দিল ইন্দ্রনাথ। খুব সহজে অবশ্য নয়। ইন্দ্রনাথ বলেই পেরেছিল, কিন্তু ঘেমে নিয়ে গেছিল। মুচকি হেসে বলেছিল, কি বুঝলেন? ঢোক গিললেন রামধনুবাবু। মনে হচ্ছে বিগ্রহ আগেই উল্টানো হয়েছিল। পাথরের জোরে শাবল মারা স্পষ্ট দাগ দেখলাম। ঠিকই দেখেছেন, সিমেন্ট দিয়ে দাগ বুলিয়ে দেওয়া হয়েছিল। আপনার ছেলের কীর্তি। রামধনুবাবু নিশ্চুপ। ইন্দ্র বললে, টর্চটা আমাকে দিন। পাশে এসে দাঁড়ান। কি দেখছেন? টর্চের ফোকাস আলোকিত করে তুলেছে ভেতরের কুয়ো। জল বেশি নিচে নেই। টর্চ ঘুরিয়ে বিগ্রহের চোখে ফোকাস করলো ইন্দ্রনাথ। চোখে আঙ্গুল দিতেই চোখ সরে গেল ওপরের দিকে। মার্বেলগুলিতে আঁকা চোখে ফাঁপাগুলি। প্রেতাত্মারা হেসে উঠল আকাশে। কুয়োর জল দমক মেরে মেরে উঠতে লাগলো উপরে। সবই তো বুঝলাম মশাই। তাহলে হাসির আওয়াজ? হাসি বলে মনে করলেই হলো। বুম বুম শব্দের ধ্বনি আর প্রতিধ্বনিকে প্রেতাত্মার অট্টহাসি বললে খাপ খেয়ে যায় নিহত সেপাইয়ের কাহিনীর সঙ্গে। সমুদ্র ওখান থেকে বেশি দূরে নয়। সৈকতের পাহাড়ি গুহা বেয়ে ঢেউ আছড়ে ঢুকছে। বাঁকে বাঁকে ধাক্কা খেয়ে আওয়াজ সৃষ্টি করছে। ফল্গু নদীর জল বাড়ছে। শিব ঠাকুরের চোখ নড়ছে। ঝর্ণা সৃষ্টি হচ্ছে। আর মোগল মোহর? আপনার ঘোড়া পথ ছিনিয়ে নিয়ে যেতে পারবে কোথায়?
যেখানে আপনার ছেলে পড়েছিল? হ্যাঁ, পারবে। খোঁচা খোঁচা পাহাড়ের চূড়াগুলো বল্লমের মতন মাথা উঁচিয়ে রয়েছে আকাশের দিকে। জঙ্গল এখানে এমনই ঘন যে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। ঘোড়া দাঁড়িয়ে আছে পাথুরে দেওয়ালের গা ঘেঁষে, পা দিয়ে ঠুকছে একটা পাথর। চিৎকার করে উঠলেন রামধনুবাবু, ওই, ওই সেই পাথর! ওই পাথর খুলিয়া চুরমার করে দিয়েছিল আমার ছেলের। হেঁট হয়ে পাথরটা চেহারা দেখিয়ে ইন্দ্র বললে, এই তো খসে পড়া পাথর। খসে পড়া? হ্যাঁ, আকাশ থেকে নয়, এই পাহাড়ের মাথা থেকে। কি বলছেন আপনি? রামধনুবাবু, আপনার হীরের টুকরো ছেলে যে কোনোভাবেই হোক জেনেছিল এই পাহাড়ের কোথাও মোগল মোহর আছে। দড়ি দড়া নিয়ে উঠেছিল পাহাড়ে, আলগা পাথরে পা রাখতেই আছড়ে পড়েছে নিচে, আর পাথর পড়েছে তার মাথায়। ও মাই গড! এই প্রথম ইংরেজি ভাষণ ছাড়লেন রামধনু চক্রবর্তী। পাহাড়ে উঠেছিল কেন? কেন? গুহার মধ্যে দড়ি ঝুলিয়ে নামবে বলে নেমেও ছিল নিশ্চয়ই। দড়ি দড়া নিয়ে এসেছিল ঘোড়ার পিঠে, কিন্তু মনে হয় কিছু পায়নি। পেলেও কি সে আর আছে? ঘোড়া যা জোরে ছুটে ফিরে গিয়েছিল, হয়তো বনে জঙ্গলে পড়ে গেছে। রামধনুবাবু, পাহাড়ের মাথায় নিশ্চয়ই গুহা আছে, খাড়াই গুহা কুয়োর মতো, যার মধ্যে দিয়ে ফল্গু নদীর জলোচ্ছ্বাস প্রেতাত্মার অট্টহাসি হয়ে ঠিকরে বেরোয়। ইন্দ্রনাথের কথা যে কতটা সত্য তা প্রমাণ করতে বুঝি ঠিক সেই সময় ভয়াল অট্টহাসি। আসুন, মোগল মোহর দেখবেন আসুন। সেই দড়ি দিয়েই পর্বত চূড়ায় একে একে নেমে এসেছে দুইজনে। ওর গা থেকে একটা গুহা চলে গেছে নিচের দিকে। সেই গর্তের শেষে একটা গর্ভগৃহ। টর্চের আলোয় দেখা যাচ্ছে ঘর ভর্তি সুবর্ণ পেটিকা, প্রতিটা পেটিকার মধ্যে থরে থরে সাজানো মোহর। অভিশপ্ত মোহর, বলেছিল ইন্দ্রনাথ। আর কিছু বলেনি, কাউকে নয়, আমাকে ছাড়া। তাই লিখলাম এই কাহিনী।